ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রাশিয়া এবং জাপান এর মাঝে একটি দ্বীপ আছে, কুরিল দ্বীপপুঞ্জ বা কিউরিল দ্বীপপুঞ্জ। সেই কুরিল বা কিউরিল দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং রাশিয়ার মাঝে প্রায়ই একটি তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বা হয়, সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। কিউরিল আইল্যান্ড ডিসপিউট অ্যান্ড দ্য রুশো জাপান রিলেশনস আজকের টপিকস আমাদের। স্নায়ু যুদ্ধোত্তর দশকে, অর্থাৎ স্নায়ু যুদ্ধর পরে 1990 সালের পরে রাশিয়া এবং জাপানের সম্পর্কের ক্ষেত্রে কিউরিল দ্বীপপুঞ্জ বিরোধ নতুন এক বৈরিতার সৃষ্টি করেছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়ার সামরিক বাহিনী জাপানের উত্তর পশ্চিম অঞ্চলীয় কিউরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ জোর করে দখল করে নেয়। অর্থাৎ জাপানের উত্তর পশ্চিমে যে কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়ার সামরিক বাহিনী এটা জোর করে দখল করে নেয়। রাশিয়ার এ সামরিক আগ্রাসন বিশ্বযুদ্ধোত্তর অর্থাৎ বিশ্বযুদ্ধের পরে 4 দশক ধরে, অর্থাৎ প্রায় 1945 থেকে 1995, প্রায় 40 বছর ধরে উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার সূচনা করেছে। এই কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়া এবং জাপানের সম্পর্কটা 1990 এর দশকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় সংকটের কারণে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। আমরা জানি আজ সোভিয়েত ইউনিয়ন 1990 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ছিল, তারপরে 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া সহ মোট 15টি দেশ তৈরি হয়। তো এটা আর্থিক কারণে এবং রাজনৈতিক কারণে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় বা তার পতন হয় এবং বিশ্ব পরাশক্তির আসন থেকে বিদায় নেয়। অর্থাৎ 1990 সাল পর্যন্ত পৃথিবীতে 2টি পরাশক্তি ছিল, একটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ছিল সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান যুগের রাশিয়া। তো 1990 সালের পরে রাশিয়ার এই মডেলিপনা পৃথিবীর বুক থেকে চিরতরে নিঃশেষ হয়ে যায়। 1992 সালের গোড়ার দিকে রাশিয়া তার রাজনৈতিক সংকট নিরসনে এবং অর্থনৈতিক পুনর্গঠনের জন্য জাপানের শরণাপন্ন হলে কিউরিল দ্বীপপুঞ্জ বা কুরিল দ্বীপপুঞ্জ সমস্যা, যা জাপান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। ফলে বিগত বছরগুলোতে বিশ্বের, বিশেষ করে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও তৃতীয় বিশ্বের সম্পর্কের উন্নয়ন ঘটলেও রুশ জাপান বা রাশিয়া জাপান সম্পর্কের ক্ষেত্রে কোনো ইতিবাচক পরিবর্তন সূচিত হয়নি বা ইতিবাচক পরিবর্তন শুরু হয়নি। 1992 সালের মাঝামাঝি সময়ে রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন, রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, জাপানের সাথে রাজনৈতিক বিরোধ নিরসন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনতে দুবার জাপান সফর করেন। এ সফরের লক্ষ্য ছিল একদিকে জাপানের সাথে রাজনৈতিক বিরোধ নিরসন করে আর্থিক সহায়তার পথকে প্রশস্ত করা, অন্যদিকে বা অপরদিকে রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের বিপুল পরিমাণ মজুতকৃত খনিজ তেল, গ্যাস ও ইউরেনিয়াম উত্তোলনের জন্য জাপানের মানবিক ও কারিগরি সহায়তা লাভ করা। আর যেহেতু জাপানই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি, তাই রাশিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য জাপানের আর্থিক সহায়তার প্রয়োজন সবচেয়ে বেশি। তো যাই হোক, এই অবস্থায় জাপান রাশিয়ার সাথে যে কোনো অর্থনৈতিক সহায়তার পিছনে দ্বীপগুলো ফিরিয়ে দেওয়ার দাবি সংযোজন করে, যা রুশ প্রেসিডেন্টের জাপান সফরের মূল লক্ষ্য অর্জন ব্যাহত করে। 1993 সালে অক্টোবরে রাশিয়া জাপানের অর্থনৈতিক সহায়তা লাভের প্রত্যাশায় দ্বীপগুলো ফিরিয়ে দেওয়ার আংশিক প্রতিশ্রুতি ব্যক্ত করে। অর্থাৎ রাশিয়া বলে যে ঠিক আছে, আমরা যে দ্বীপগুলো দখল করেছি সেগুলো আমরা জাপানকে ফিরিয়ে দেব, কিন্তু তা পূরণে ব্যর্থ হওয়ায় উভয় দেশের মাঝে সমস্যা একই অবস্থায় রেখে যায়।
থেকে যায়। কারণ বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট, উনি চেয়েছিলেন যে শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ জাপানকে ফেরত দিবেন, কিন্তু পরে নানাবিধ কারণে তারা দিতে পারেনি। এ কারণে জাপান এবং রাশিয়ার মাঝে সম্পর্ক আগে যেরকম বিরোধপূর্ণ সম্পর্ক ছিল, এখনও ঠিক এমনটাই বিরোধপূর্ণ সম্পর্ক রয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই জাপানের যে নিকটবর্তী এই যে উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জগুলোর অবস্থানগত গুরুত্বটা কেমন সেটা আমাদের জানা দরকার। দক্ষিণ চীন সাগর এবং জাপান সাগর এবং প্রশান্ত মহাসাগরের মাঝে সেতুবন্ধন বা ব্রিজ বন্ড হিসেবে পরিচিত কুরিল দ্বীপপুঞ্জের গুরুত্ব রাশিয়া এবং জাপান উভয় দেশের কাছে সামরিক ও কৌশলগত দিক থেকে অপরিসীম। এই দ্বীপপুঞ্জকে রাশিয়ার কৌশলগত সমুদ্র ওখস্টককে পাহারাদার হিসেবে মনে করা হয়। এই ওখস্টক সাগরেই রাশিয়ার অধিকাংশ কৌশলগত ও সামরিক ও পারমাণবিক সাবমেরিন নিয়োজিত। রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জে গড়ে তুলেছে তার বিশাল সামরিক ও নৌঘাঁটি, যা বহির্বিশ্বের যে কোনো সামরিক আক্রমণ প্রতিরোধ করতে এই দ্বীপপুঞ্জ অতি কৌশলগত নিরাপত্তা বলয় হিসাবে কাজ করবে, যেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক সিকিউরিটি জোন হিসাবে কাজ করবে। তাছাড়া রাশিয়া ও জাপান উভয় দেশেরই দক্ষিণ চীন সাগর এবং জাপান সাগর এমনকি প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় তাদের সামরিক আধিপত্য বিস্তারের জন্য অত্যন্ত সহজ ও নির্ভরযোগ্য জলপথ বা ওয়াটার রুট হিসাবে এ দ্বীপপুঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে রাশিয়া 1945 সাল থেকে এ দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক কৌশলের পাশাপাশি নতুন প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে। উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র 1950 এর দশকের গোড়া থেকে, অর্থাৎ 1950 থেকে 1959 সাল, এই 50-51-52 দিকে জাপানের সামরিক কৌশলের সাথে অত্যন্ত গভীরভাবে জড়িত। মার্কিন জাপান সম্পর্কের প্রধান লক্ষ্য ছিল জাপানের জলসীমা ব্যবহার করে রাশিয়ার যে কোনো সংকটময় মুহূর্তে ওখস্টক সাগরে প্রবেশ করে রাশিয়ার সাবমেরিনগুলোকে ধ্বংস করা এবং প্রশান্ত মহাসাগরের সাথে কুরিল দ্বীপের সংযোগ প্রণালী বন্ধ করে দিয়ে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর বা প্যাসিফিক ফ্লিট সেটাকে গভীর সমুদ্রে প্রবেশে বাধার সৃষ্টি করা। সুতরাং জাপানকে দ্বীপপুঞ্জের মালিকানা ফিরিয়ে দেওয়ার অর্থই হবে রাশিয়ার নিজস্ব নিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করা। এই হলো ব্যাপার। তো এজন্য আমরা যেটা করব, সেটা হলো যে এই কারণে রাশিয়া চায় না যে তারা এই দ্বীপপুঞ্জগুলো জাপানকে ফিরিয়ে দিবে, কারণ ফিরিয়ে দিলে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ চীন সাগর, জাপান সাগর ইভেন গভীর সমুদ্রে রাশিয়ার প্রবেশাধিকার অনেকটাই সংকীর্ণ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়া জাপানের এই দুটি দ্বীপপুঞ্জ দখল করে নেয়। তো এই বিরোধ যে শুরু হলো রাশিয়া এবং জাপান, সেই জাপান এবং রাশিয়া বিরোধের ঐতিহাসিক কারণ বা পটভূমিটা নিয়ে আমরা এখন আলোচনা করব। 1885 সালে, অর্থাৎ 1900 সালের আগে, অর্থাৎ আজকে 125 বছর যোগ 15 140 বছর আগে রুশ ও জাপান, অর্থাৎ রাশিয়া এবং জাপান শিমোদা চুক্তির মাধ্যমে একটা চুক্তি হয়েছিল, এটার নাম ছিল শিমোদা চুক্তি। জাপান কুরিল দ্বীপপুঞ্জ, হাবোমাই, এগুলো দ্বীপপুঞ্জের নাম, হাবোমাই, কুনাশারি, শিকোতান এবং ইতরফুর নিয়ন্ত্রণ লাভ করে জাপান। আর 1875 সালে সেন্ট পিটার্সবার্গ চুক্তির রাশিয়ার সেই বিখ্যাত জায়গা সেন্ট পিটার্সবার্গ, সেই সেন্ট পিটার্সবার্গ চুক্তির মাঝ দিয়ে এই দ্বীপগুলির উপর জাপানের পুরোপুরি নিয়ন্ত্রণ সুসংহত বা শক্তিশালী হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে রোম, বার্লিন, টোকিও, রোম ইটালি, বার্লিন জাপান, বার্লিন বলতে জার্মানি আর টোকিও বলতে জাপান,
এই ৩ অক্ষের বিভাজন এবং জাপানের পরাজয়ের ফলে জাপান পুনরায় এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ হারায়। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালি, জার্মানি, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্রুত পরিসমাপ্তির জন্য মিত্র শক্তিবর্গ সোভিয়েত ইউনিয়নকে জাপানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে অনুরোধ জানায়। সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে অংশগ্রহণের শর্ত হিসাবে দক্ষিণ শাখালিন ও কুরিল দ্বীপপুঞ্জের দাবি করে। অর্থাৎ মিত্র শক্তি বলতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, ওই ইটালি, জার্মানি, জাপান বাদে বিশ্বের যে পরাশক্তি, যে উন্নত দেশগুলো, সেগুলো। তো যখন রাশিয়াকে যেহেতু আহ্বান জানানো হলো, তখন সোভিয়েত ইউনিয়নকে আহ্বান জানানো হলো, তারা বলল যে শর্ত আছে, আমরা জাপানের এই শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ আমরা আমাদের কন্ট্রোলে নেব বা দখল করব। এইভাবে তারা যুদ্ধ শুরু করার শর্ত দেয়। সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে অংশগ্রহণের শর্ত হিসেবে দক্ষিণ শাখালিন এবং কুরিল দ্বীপপুঞ্জের দাবি করে। 1945 সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত সেই বিখ্যাত ইয়াল্টা চুক্তির মাধ্যমে, যে ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে কিন্তু জাতিসংঘ তৈরি হয়েছিল, এই ইয়াল্টা চুক্তির মাধ্যমে মিত্রশক্তি রাশিয়ার এ দাবি মেনে নেয় এবং এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, এই যে দেশগুলো, এরা রাশিয়াকে বলে যে ঠিক আছে, আমরা আপনার দাবিটা মেনে নিলাম, আপনি এই 2টা দ্বীপপুঞ্জের মালিক হবেন যদি আপনি জাপানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত হন। তো 1945 সালের 26শে জুলাই মিত্রশক্তি কর্তৃক পোটসডাম ঘোষণা গৃহীত হয়, যাতে জাপানের শর্তহীন আত্মসমর্পণের কথা বলা হয়। এই যুদ্ধে কিন্তু জাপানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হয়েছিল। অর্থাৎ মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, এরা যা বলবে সবই সত্য, সব শর্ত জাপানকে মেনে নিতে হবে। এই শর্তেই জাপানকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে হয়েছিল এবং জাপানের শোচনীয় পরাজয় হয়েছিল। এই ঘোষণায় আরও বলা হয় যে পূর্বে গৃহীত কায়রো ঘোষণা, মিশরের সেই কায়রো ঘোষণা বাস্তবায়ন করা হবে এবং জাপানের সার্বভৌমত্ব, তাদের যে দ্বীপগুলো হোনশু, কিউশু, শিকোকু ও হোক্কাইডু দ্বীপসমূহে সীমাবদ্ধ থাকবে। মানে এই যে বড় বড় দ্বীপগুলো, এগুলোতে জাপানের সার্বভৌমত্ব থাকবে। উল্লেখ্য যে কায়রো ঘোষণা 1943 সালের ডিসেম্বরে গৃহীত হয়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই কায়রো ঘোষণাটা গৃহীত হয় এবং এ ঘোষণায় জাপানের আগ্রাসনকে নিবৃত করা, অর্থাৎ জাপান যে বিভিন্ন দেশকে দখল করতেছে সেটাকে থামানো এবং শাস্তি দেওয়ার পাশাপাশি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যেসব এলাকা জোর করে দখলে নিয়েছিল, সেসব এলাকা থেকে জাপানকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয় এই 1943 সালের কায়রো ঘোষণায়। 1945 সালের 8 আগস্ট, 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোম নিক্ষেপ করলো, শহর দুটি ধূলিসাৎ হয়ে গেল। তো 1945 সালের 8ই আগস্ট সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 6 আগস্ট কিন্তু অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমাতে লিটল বয় আণবিক বমটি নিক্ষেপ করেছে। তার 2 দিন পরে 8 তারিখে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো এবং প্রথম প্রচেষ্টাতেই দক্ষিণ শাখালিন এবং কুরিল দ্বীপপুঞ্জ জাপানের নিয়ন্ত্রণ মুক্ত করে নিজের দখলে নিয়ে আনাটা খুবই সহজ ছিল, কারণ তার 2 দিন আগে জাপানের হিরোশিমা শহর মার্কিন যুক্তরাষ্ট্রের নিক্ষিপ্ত পারমাণবিক বা আণবিক বমে একদম লণ্ডভণ্ড, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং নানাবিধ জটিলতায় ভুগছিল। জাপানের পক্ষে আর এই দ্বীপ দুটো রক্ষা করা সম্ভব ছিল না। তো সোভিয়েত ইউনিয়ন শাখালিন এবং এই কিউরিল দ্বীপপুঞ্জ দখলে নিল। অতঃপর 1946 সালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল, 46 সালের 2 ফেব্রুয়ারি সুপ্রিম সোভিয়েত, অর্থাৎ রাশিয়ার বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে পার্লামেন্ট টাইপের সুপ্রিম সোভিয়েত একটা ডিক্রি মানে আদেশ জারি করে, যার মাঝ দিয়ে দক্ষিণ শাখালিন ও কুরিল দ্বীপপুঞ্জ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় ভূখণ্ড হিসাবে ঘোষণা করে, যেটা এখন সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ড, এবং রুশ প্রজাতন্ত্রের খাবারভস্ক অংশের সাথে একে একীভূত করে। এটা হলো এই রাশিয়া জাপান মিলে যে তাদের কুরিল দ্বীপপুঞ্জ এবং শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে যে এই যে বিরোধ, সেটার হলো ঐতিহাসিক প্রেক্ষাপট হলো এটা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এটা শুরু হয়েছে।
এখন প্রশ্ন হলো যে জাপানের যুক্তিগত অবস্থান, অর্থাৎ জাপান কোন অবস্থানে এখন এই দ্বীপপুঞ্জ দুটি বর্তমান তো হলো রাশিয়া, সেই রাশিয়ার কাছ থেকে কিভাবে ফেরত চায় সেটা হলো মূল ফ্যাক্টর। আচ্ছা, তো কিভাবে ফেরত চায় সেটা হলো মূল ফ্যাক্টর। এবার আসি জাপানের যুক্তিগত অবস্থান, অর্থাৎ জাপান কেন এই দ্বীপ দুটি ফেরত চায় সেটা আমাদের জানাটা একটু জরুরি। এখন সেটাই আমরা আলোচনা করব। সম্প্রতি কুরিল দ্বীপসমূহের উপর জাপানের দাবি অত্যন্ত জোরদার হয়েছে। 1981 সাল থেকে, অর্থাৎ তখনও রাশিয়া হলো সোভিয়েত ইউনিয়ন। জাপান সরকার 7ই ফেব্রুয়ারি দিনটিকে নর্দার্ন টেরিটরিজ ডে হিসেবে পালন করার ঘোষণা করেছে। 1855 সালের এই দিনটিতে রাশিয়া ও জাপান সরকারের মাঝে সেই ঐতিহাসিক শিমোদা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাঝ দিয়ে জাপান ওই দ্বীপপুঞ্জের মালিকানা লাভ করে। অর্থাৎ অলরেডি কিন্তু 1855 সালে, অনেক বছর আগে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় 90 বছর আগে রাশিয়া জাপানের শিমোদা চুক্তির মাধ্যমে কিন্তু জাপান এই শাখালিন এবং কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা লাভ করেছিল। তো সেই চুক্তিটার কথা তো সবারই মনে আছে। প্রতি বছর জাপানে এ দিবসটি রুশ বিরোধী কার্যকলাপ দ্বারা ব্যাপকভাবে পালিত হয়ে থাকে। জাপানের মতে 1945 সালে স্বাক্ষরিত ইয়াল্টা ও পোটসডাম চুক্তিসমূহ ছিল মিত্রপক্ষ কর্তৃক জাপানের বিরুদ্ধে অত্যন্ত পক্ষপাত ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপ। যেহেতু জাপান সরাসরি এ চুক্তিপত্রে স্বাক্ষর করেনি, সুতরাং এসব চুক্তির শর্ত জাপানের উপর কোনো প্রকার আরোপিত হতে পারে না, কারণ জাপান তো এসব চুক্তি করেনি। আর জাপানের মতে চুক্তিসমূহ ছিল গোপনীয়। 1945 সালে জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ দলিল স্বাক্ষরকালে এসব চুক্তির শর্ত সম্পর্কে কোনোভাবে অবগত ছিল না, অর্থাৎ জাপান জানতই না যে এসব চুক্তি হয়ে গেছে। সুতরাং কুরিল দ্বীপপুঞ্জের উপর জাপানের দাবি আইন সিদ্ধ, অর্থাৎ যা শিমোদা ও সেন্ট পিটার্সবার্গ চুক্তির মাধ্যমে স্বীকৃত। অর্থাৎ যে 1855 সালে, অর্থাৎ 1945 সালের প্রায় 90 বছর আগে রাশিয়া এবং জাপান বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং জাপান যে শিমোদা চুক্তি করলো, সেন্ট পিটার্সবার্গ চুক্তি করলো, যার মাধ্যমে কিন্তু শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ জাপানের অধীনে ছিল। তাই জাপান এটাই বলতেছে আর কি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা শর্তহীনভাবে আত্মসমর্পণ করলেও তারা মনে করে যে এই দ্বীপপুঞ্জগুলো তাদের। সম্প্রতি জাপানের বেশ কিছু মানবাধিকার সংস্থা কুরিল দ্বীপপুঞ্জের উপর মানবিক দিক দিয়ে জাপানের অধিকার দাবি করেছে। তাদের মতে স্বল্প পরিসরের জাপানি ভূখণ্ডে অতিমাত্রায় জনবসতি, বিপুল শিল্প, কলকারখানা এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রাচুর্যতা, অর্থাৎ বিশালতা, জনজীবনকে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের শিকারে পরিণত করেছে। সুতরাং রাশিয়া কর্তৃক জাপানি এ ভূখণ্ডের প্রত্যাহার ফিরিয়ে দেওয়া জাপানের কিছুটা সুস্থ জনজীবন ফিরিয়ে আনতে সহায়ক হবে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যদি বা রাশিয়া যদি এটা ফেরত দেয়, তাহলে জাপানের জনজীবনটা আরও সুস্থ স্বাভাবিক হবে, কারণ এদের হিরোশিমা নাগাসাকির মানুষ তো সবাই, ম্যাক্সিমাম লোকে মারা গেছে, আর আহত নিহত পঙ্গু হয়ে গেছে সেটা। এখন প্রশ্ন হলো, এই শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে 1855 সালে তাদের শিমোদা চুক্তি হয়েছে, এটা সত্য কথা। সেই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান এই সমস্ত দ্বীপের মালিকানা লাভ করেছে, এটা সত্য। এখন রাশিয়া কি বলছে সেটা আমরা দেখার চেষ্টা করব। রাশিয়ার যুক্তিগত অবস্থান 1950 এর দশক থেকেই রাশিয়া দ্বীপগুলোর উপর জাপানের যুক্তির আইনগত ভিত্তিকে অস্বীকার করে আসছে। রাশিয়ার মতে দ্বীপগুলোর অধিকার নিয়ে ইয়াল্টা ও পোস্টডাম চুক্তিসমূহের দ্বারা সুষ্ঠুভাবে নির্ধারিত হয়েছে। মস্কোর মতে, অর্থাৎ রাশিয়া যেটা,
সুতরাং রাশিয়া ও জাপানের মাঝে এ ব্যাপারে নতুন করে কোনো বিতর্ক উঠতে পারে না, যেহেতু অলরেডি চুক্তি হয়েছে। রাশিয়া এই চুক্তিটা দেখাচ্ছে। মস্কোর মতে ইয়াল্টা ও পোটসডাম চুক্তিসমূহের প্রতি জাপানি অবস্থান একেবারেই ভিত্তিহীন। যদিও জাপানের সাথে মিত্রপক্ষের তীব্র যুদ্ধ চলার ফলে চুক্তি স্বাক্ষরের সময় জাপানকে সরাসরি আহ্বান করা সম্ভব হয়নি, তবুও জাপান তার নিঃশর্ত আত্মসমর্পণকালে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিঃশর্ত আত্মসমর্পণকালে পোটসডাম চুক্তির সকল শর্ত ও নীতিমালা স্বীকার করে নিয়েছিল। উল্লেখ্য যে পোটসডাম ও ইয়াল্টা চুক্তির শর্তে মিত্রপক্ষ কর্তৃক যুদ্ধ শেষে জাপানের মূল ভূখণ্ডের সীমানা নির্ধারণ বিষয়টিও সংযোজন করা হয়েছিল। কুরিল দ্বীপপুঞ্জের উপর মস্কোর অবস্থানের দৃঢ়তা পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয় 1989 সালে, সোভিয়েত ইউনিয়ন ভাঙার 1 বছর আগে। 1989 সালে রাশিয়া ও জাপানের মাঝে আলোচনা বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েগের রগাচেভের বিবৃতি থেকে এটা পরিষ্কার হয়। তিনি বলেন, দ্বীপগুলির উপর রাশিয়ার অধিকার আন্তর্জাতিক আইনের সকল নীতিমালা দ্বারা স্বীকৃত। তাছাড়া প্রথম আবিষ্কার, প্রথম একীভূতকরণ, প্রথম নির্বাসন এবং প্রথম অনুসন্ধান প্রভৃতির দাবিতে দ্বীপগুলো রাশিয়ারই অংশ। শব্দগুলো আমি আবার বলছি যে প্রথম আবিষ্কার, প্রথম একীভূতকরণ, প্রথম নির্বাসন, প্রথম অনুসন্ধান প্রভৃতির দাবির ভিত্তিতে দ্বীপগুলো মালিক হলো রাশিয়া বা 89 সাল, তখন তো সোভিয়েত ইউনিয়ন, 90 সালে পরে রাশিয়া। এরপরে সাম্প্রতিক সময় রুশ জনগণ কিউরিল দ্বীপপুঞ্জের প্রতি জোরালো দাবি অব্যাহত রাখতে সরকারের উপর ক্রমশ চাপ প্রয়োগ করে চলেছে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন বর্তমান বলতে 1990 সালের দিকে বরিস ইয়েলৎসিন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিধ্বস্ত অত্যন্ত একটি দুর্বল সরকারের নেতৃত্ব দিচ্ছে, কারণ সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি বিভাজিত হয়ে গেছে অলরেডি। তাই জনগণের মতামতকে অস্বীকার করে জাপানের সাথে সমঝোতায় আসার মতো কোনো পরিস্থিতি তার নেই। 1992 সালের জুলাই মাসে রুশ সংসদের 52 জন সদস্য ইয়েলৎসিনের নিকট প্রেরিত এক বার্তায় অত্যন্ত কঠোর ভাষায় উচ্চারণ করে যে যদি কোনোভাবেই দ্বীপগুলো জাপানকে ফিরিয়ে দেওয়া হয় তবে রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নেবে। অর্থাৎ সংসদ সদস্যরা বলতেছে যে এটা ফিরিয়ে দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। এসব সংরক্ষণ ও জাতীয়তাবাদী নেতারা যুক্তি দেখায় যে জাপানের সাথে দ্বীপ সম্পর্কিত যে কোনো সমঝোতা রাশিয়ার সাথে চীন, পূর্ব ইউরোপ ও বাল্টিক দেশসমূহ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এগুলো নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা শুনে নিতে পারেন, দেখার কিছু নাই, শুনে নিতে পারেন। তো এই বাল্টিক দেশসমূহের ভূখণ্ডগত বিরোধকে নতুন করে জাগিয়ে তুলবে। তাদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাশিয়ার সৈনিকরা অংশ নিয়েছিল দ্বীপগুলোকে দখল করার জন্য, জাপানকে ফিরিয়ে দেওয়ার জন্য না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন কেন অংশগ্রহণ করেছিল? শর্তই ছিল যে আমরা শাখালিন দ্বীপপুঞ্জ জাপানের কাছ থেকে এবং কুরিল দ্বীপপুঞ্জ দখল করে নেব। তো তাহলে তো এটাকে ফেরত দেওয়ার কোনো অর্থই আসে না। স্নায়ু যুদ্ধোত্তর দশকে, অর্থাৎ 1990 সালের পরে যখন সোভিয়েত ইউনিয়ন রাশিয়ায় পরিণত হলো, তো রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বা দুর্বলতার পাশাপাশি জাপান অত্যন্ত শক্তিশালী অর্থনীতি ও সামরিক বহর গড়ে তুলেছে। এখানে পয়েন্টটা কিন্তু খেয়াল করার মতো বিষয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ করে জাপানের শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ দখল করে নিল, এই শর্তেই যুদ্ধ করলো। আর ওই 45 সাল, এদিকে হলো 90, দীর্ঘ 45 বছরে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে টুকরো হয়ে গেল, 15টা অংশ হয়ে গেল রাশিয়া সহ। আর জাপান এই 1945 সালে যুদ্ধে পরাজিত হয়েছে, কথাটা খুবই সত্য, বাট জাপান রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে খুবই স্থিতিশীল এবং শক্তিশালী হয়েছিল, যেটা আমার জাপান নিয়ে আগের ভিডিওতে আপনারা শুনলে বুঝতে পারবেন যে জাপান এই 45 বছরে তাদের জনগণের কঠোর পরিশ্রম
এবং প্রযুক্তিগত জ্ঞান, অর্থাৎ আমেরিকা যেহেতু তাদেরকে কন্ট্রোল করছিল, আমেরিকার কাছ থেকে তারা প্রযুক্তিগত জ্ঞান, আর্থিক সহায়তা এবং তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে বিগত ৪৫ বছরে জাপান নিজেদেরকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। অথচ সোভিয়েত ইউনিয়ন এই কাজটা করতে পারেনি। দীর্ঘ ৪৫ বছরে অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে ভেঙে টুকরো হয়ে গিয়ে বিশ্বের পরাশক্তি থেকে তাদের নাম, খাতা থেকে তাদের নাম উঠে গেল। তারা সোভিয়েত ইউনিয়ন থেকে রাশিয়ায় পরিণত। এটা কিন্তু লক্ষণীয় যে ইতিহাসের অমোঘ ঘটনা, ইতিহাস থেকে আমরা কেউ শিখি না, আর যদি শিখি তাহলে আমাদের উন্নতি হবে। যে এই ৪৫ বছরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যুদ্ধে হেরে যাওয়া একটা দেশ নিঃশর্তভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চুক্তিগুলোতে জাপানকে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল যে কোনো মিত্রশক্তির যে কোনো শর্ত জাপান মেনে নিতে বাধ্য হবে। এই শর্তে জাপান কি করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করেছিল। সেই জাপান ৪৫ বছরে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক একটা স্থিতিশীল শক্তিশালী দেশে পরিণত হলো। অন্যদিকে যাকে আমরা হানাদার বাহিনী বলি, সোভিয়েত ইউনিয়ন জমি দখলের উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে লড়েছিল, সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ১৫টি দেশে পরিণত হলো। তো এগুলোই আর কি। তো এই ব্যাপারটা যে জাপান কি করলো, অত্যন্ত শক্তিশালী অর্থনীতি এবং সামরিক বহর এই ৪৫ বছরে গড়ে তুলেছে। জাপান বর্তমান পরমাণু অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে গভীর মনোনিবেশ করে চলেছে। আগামী দশকের মাঝামাঝি অর্থাৎ ২০০০ সালের দিকে, এখানে আগামী বলতে এটা ২০০০ সালের দিকের কথা বলছি, ২০০০ সালের দিকে জাপান তার শিল্প ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি শক্তিশালী সামরিক বহর গড়ে তুলবে, যা এই অঞ্চলে জাপানকে সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী অবস্থানে নিয়ে আসবে। কারণ জাপান এখন প্রযুক্তি এবং অর্থনীতি দুটোতেই যথেষ্ট শক্তিশালী একটা দেশ। জাপানের সেই হোন্ডা গাড়ি মার্কিন যুক্তরাষ্ট্র চলে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কি গাড়ি যেন এটাকে বলে, বিএমডাব্লিউ গাড়ি কিন্তু এই জাপানে চলে না। কারণ জাপানের গাড়িগুলো অনেক উন্নত এবং সস্তায় পাওয়া যায়, বাট মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়ি কিন্তু সস্তায় পাওয়া যায় না। তো এটাই আর কি, এখান থেকে এটাই শিক্ষণীয়। তো উপসংহারে একটু আমরা টানি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সুতরাং উপসংহারে আমরা বলবো, সুতরাং কিউরিল দ্বীপপুঞ্জ বিরোধ রাশিয়া ও জাপানের উভয় দেশেরই সম্পর্কের ক্ষেত্রে নতুন সংঘাতময় পরিবেশের সৃষ্টি করেছে। 1993 সালের সেপ্টেম্বরে যদিও রুশ প্রেসিডেন্ট জাপানকে কিছুটা আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি দুদেশের মাঝে সন্দেহ ও অবিশ্বাসের জন্ম দিয়েছে, যেমনটা ভারত পাকিস্তানের মাঝে সন্দেহ এবং অবিশ্বাস কাজ করে সবসময়, এমনটা যা উভয়ের সম্পর্কের ক্ষেত্রে বিরোধকে আরও তীব্র বা শক্তিশালী করে তুলেছে। বর্তমান স্নায়ুর যুদ্ধোত্তর দশক অর্থাৎ 1990 সালের পরে, আবার বলছি 1917 সাল থেকে 1990 সাল, এই দীর্ঘ 73 বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে একটা শীতল যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ চলেছিল আর কি, বা স্নায়ু যুদ্ধ চলেছিল। এই 90 সালের সোভিয়েত ইউনিয়ন পতনের পরে এই স্নায়ু যুদ্ধের অবসান হয়। এখন পৃথিবীতে একটাই মোড়ল, একটাই ক্যাপ্টেন, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই স্নায়ু যুদ্ধোত্তর দশকে রাশিয়ার অর্থনীতি মারাত্মক দুরবস্থার শিকার হয়। খেয়াল করেন, ইচ্ছা করে যুদ্ধ করা ঠিক না, যার ফলাফল সোভিয়েত ইউনিয়ন লাভ করেছিল। তার এই পঙ্গু অর্থনীতিকে সচল করার জন্য প্রচুর পরিমাণ বৈদেশিক সাহায্য এবং সহায়তার প্রদান। পৃথিবীর আয়তনের সবচেয়ে বড় দেশ সোভিয়েত ইউনিয়ন আগেও ছিল, এখন যে রাশিয়া এখনও আছে, অথচ এত বড় একটা দেশের তার চলার জন্য, অর্থনীতিকে সচল করার জন্য বৈদেশিক সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন হচ্ছে। খেয়াল করেন, অর্থাৎ অন্যায়ভাবে যুদ্ধ করলে, এটা আমার ব্যক্তিগত মত, অন্যায়ভাবে যুদ্ধ করলে যেটা হয়। আর জাপান যেহেতু বর্তমান বিশ্বে প্রধান অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, সুতরাং জাপানের সাথে সুন্দর সম্পর্ক একদিকে যেমন রাশিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে তুলবে, অন্যদিকে জাপানি প্রযুক্তি ও বিনিয়োগ রাশিয়ার জীবনে নতুন করে সচ্ছলতার সুবাতাস প্রবাহিত করতে পারবে। মজার ব্যাপার, আবার বলছি, যারা যুদ্ধ করে এবং যুদ্ধ করে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। যদিও 6 আগস্ট জাপান
হিরোশিমা ধ্বংস হয়ে গেছে। 8 তারিখ 2 দিন পরে সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধে যোগদান করেছে। শর্ত ছিল একটাই, যে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ আয়তনে, এই দেশটির আরও 2টি দ্বীপপুঞ্জ দরকার, যেটা জাপানের শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ। 45 সালে জাপান শর্তহীনভাবে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করল, অর্থাৎ মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ইংল্যান্ড, ফ্রান্স এরা যে শর্ত দিবে সেই শর্তই জাপান মেনে নিতে বাধ্য। মেনে নিল। জাপানের শোচনীয় পরাজয় হলো। হিরোশিমা এবং নাগাসাকি 2টি শহর ধ্বংস হলো, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারালো। সেই জাপান 1945 থেকে 1990 সাল, মাত্র 45 বছরে তাদের প্রযুক্তিগত জ্ঞানের উন্নতি করেছে, জ্ঞানের চর্চা করেছে। আর জাপানের মানুষ প্রচুর প্রচুর পরিশ্রম করেছে। পরিশ্রম করে জাপানকে বিশ্বের বুকে অর্থনৈতিকভাবে এবং সামরিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী এবং একটা স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের এত বড় না, পৃথিবীর সবচেয়ে প্রথম আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ। সেই দেশটি সামান্য শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ দখলের আশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নামলো এবং জাপানকে পরাজিত করলো, জাপানের বিরুদ্ধে যুদ্ধে নামলো। উদ্দেশ্য ছিল শুধু শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ জয় করা। অথচ এই সোভিয়েত ইউনিয়নই এক সময় চুক্তির মাধ্যমে এই শাখালিন এবং কুরিল দ্বীপপুঞ্জ দুটি জাপানকে দিয়েছিল, সেটা তারা ভুলে গেল। এ জগতে হয়, রবীন্দ্রনাথের সেই কথা, এ জগতে হয়, তার 2 বিঘা জমি থেকে বলছি, এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি, রাজার হস্ত করে কাঙালের ধান চুরি। পৃথিবীতে আয়তনে সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এখনো বৃহত্তম দেশ, পৃথিবীর 1 নম্বর বৃহত্তম দেশ। আর সোভিয়েত ইউনিয়ন তো আরো বড় ছিল। তারা চুক্তি করে শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ জাপানকে দিল। অথচ এই 90 বছরের ব্যবধানে এদের কি হলো, যে এদের এই শাখালিন দ্বীপপুঞ্জ এবং কুরিল দ্বীপপুঞ্জ এই দুটি দরকার। ঠিক এই লোভে তারা জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত হলো। কিন্তু তার ফলাফল কি হলো? ফলাফল, হ্যাঁ, জাপানের পরাজয় হয়েছে, শোচনীয় পরাজয় হয়েছে, হিরোশিমা নাগাসাকি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ভ্যানিশ হয়ে গেছে শহর দুটি। কিন্তু 1945 সাল থেকে 1990 সালে, এই 45 বছরে জাপান তার প্রযুক্তিগত জ্ঞান, তার পরিশ্রমকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী একটা দেশে পরিণত হয়েছে, রাজনৈতিকভাবে শক্তিশালী দেশে পরিণত হয়েছে এবং আণবিক পারমাণবিক শক্তির ক্ষেত্রেও সামরিক শক্তির ক্ষেত্রেও 45 বছরে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যুদ্ধ বিধ্বস্ত একটি জাতি। অথচ এই সোভিয়েত ইউনিয়ন, যারা এত বড় দেশ হওয়া সত্ত্বেও তাদের সামান্য 2টি দ্বীপের লোভ সংবরণ করতে না পারে জাপানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো। সেই 1945 থেকে 1990 এই 45 বছরে সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে ভঙ্গুর একটি দেশে পরিণত হলো এবং এত বেশি ভঙ্গুর দেশে পরিণত হলো যে তারা বাধ্য হলো তাদের সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করলো। তারা রাশিয়া সহ আরও 14টি, মোট 15টি দেশে পরিণত। এই যে ইউক্রেন, এটাও কিন্তু এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। তো এটাই যুদ্ধের ফলাফল। এখানে এই ভিডিও থেকে আমরা যেটা শিখব, এই রবীন্দ্রনাথের কথা, যে রাজার হস্ত কাঙালের ধন চুরি করে, এটাই হলো দুঃখজনক ব্যাপার। যারা পৃথিবীর সবচেয়ে বড় দেশ, সেই দেশটি জাপানের একটি ক্ষুদ্র 2টি দ্বীপপুঞ্জ দখলের উদ্দেশ্যে জাপানকে শোচনীয় পরাজয় করলো এবং এই যুদ্ধের ফলাফল হিসেবে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন নিজেই শোচনীয়ভাবে 45 বছরের মধ্যে ভেঙে টুকরো টুকরো হলো। কারোর সাথে তাকে যুদ্ধ করতে হয়নি, নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো এটাই হলো যুদ্ধের বিভীষিকা বা তামামা। যুদ্ধ থেকে এটাই আমরা শিখলাম যে অন্যায়ভাবে যুদ্ধ যারা করে তারা অটোমেটিক, স্বয়ংক্রিয়ভাবে, সেটা ঈশ্বরের লীলাখেলাও হতে পারে, তারা পরাজিত হয়। এই জন্য শেক্সপিয়ারের একটা উক্তি হুবহু বলতে পারবো না, মেজার ফর মেজার নাটকে ওখানে একটা উক্তি আছে, ও ইট ইজ এক্সেলেন্ট টু হ্যাভ এ জায়ান্টস স্ট্রেংথ বাট ইট ইজ টিরানাইজ টু ইউজ ইট লাইক এ জায়ান্ট। যে দৈত্যের শক্তি থাকা খুবই চমৎকার, কিন্তু দৈত্যের মতো এই শক্তিকে ব্যবহার করা এটা খুবই অত্যাচারী। তো এই কথাটাই, সবাই ভালো থাকবেন। এই চ্যানেলের ভিডিওগুলো সবই শিক্ষামূলক চ্যানেল, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওগুলো শুনলে, বাংলাদেশ দেখেন 1971 থেকে 2025 ধরেন,
ওইদিকে 55-56 বছরে আমরা কিন্তু আমাদের এই যুদ্ধ বিধ্বস্ত দেশ আবার যুদ্ধে জয় করেছি, এটাও সত্য। কিন্তু আমরা কিন্তু আমাদের জ্ঞানের কোনো সীমানা, জ্ঞানের চেষ্টা করি না, আমরা পরিশ্রম করি না, অলসতা, আমরা খালি ছুটি চাই সরকারের কাছ থেকে, এটার ছুটি ওটার ছুটি সেটার ছুটি চাই, ছুটি না দিলে চিল্লাচিল্লি করি। আমরা পরিশ্রম করতে চাই না, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। এই ভিডিওটা থেকে আমরা কিন্তু শিখতে পারি যে 45 বছরে জাপান ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তান তো আমাদের কোনো শহরকে পারমাণবিক বোম দিয়ে ধ্বংস করেনি। তাহলে আমরা যদি প্রযুক্তিগত জ্ঞানের উন্নতি করি, বিজ্ঞানের জ্ঞানের উন্নতি করি এবং কঠোর পরিশ্রম করি, তাহলে আমরাও আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আর যদি পারমাণবিক ব্যাপারটা দরকার হয়, কারণ বিদ্যুতের জন্য তো পারমাণবিক ইউরেনিয়াম প্রয়োজন হয়, তাহলে আমরাও আগামী 45 বছরে বা আগামী 25 বছরে 2050 সালের মধ্যে বিশ্বের একটা অন্যতম পরাশক্তি হওয়ার দরকার নেই। একটা সুইডেন, সুইজারল্যান্ডের মতো শান্তিকামী উন্নত দেশে, আমরা নরওয়ের মতো উন্নত দেশে আমরা পরিণত হতে পারবো। তো এই প্রত্যাশাটাই আমার এই ভিডিও করার উদ্দেশ্য এটাই, যে ইতিহাস থেকে এটাই আমরা শিখব মানুষ কিভাবে উন্নতি করেছে। এই জাপানের কাছ থেকে যদি আমরা শিখি, জাপানের নীতিটাই যদি ফলো করি, আমরা যদি কারিগরি জ্ঞানে আমরা নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করি, আমরা পরিশ্রমী হই, তাহলে আগামী 2050 সালে আশা রাখি বাংলাদেশ সুইডেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে এই দেশগুলোর মতো শান্তিকামী উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তো সবাই ভালো থাকবেন। ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল, এর পাশেই থাকবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবীদের মাঝে। আর যেহেতু ইউটিউব বা অনলাইনে আমার এই কথাগুলো কিন্তু সবার জন্য, যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়েনি, ইতিহাসে পড়েনি, তাদের জন্য, ইভেন যারা লেখাপড়া করেনি তারাও কিন্তু এই ভিডিওগুলো থেকে পৃথিবীর ইতিহাস জানতে পারবেন। কারণ এই যে আমার এই বইটা আমি দেখাচ্ছি, এই বইটা আমার 1995 সালে সম্ভবত প্রকাশিত। হ্যাঁ, 1995 সালে এই বইটা প্রকাশিত, অর্থাৎ বইটা প্রকাশের অলরেডি 30 বছর হয়ে গেছে। তো এই পুরাতন বইগুলো থেকে পুরাতন পৃথিবীর তথ্যগুলো আমি পড়ে পড়ে শোনাই, যাতে আমরা সবাই অনেক কিছু তথ্য লাভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, একই কথা, জ্ঞানের চর্চা করুন, পরিশ্রম করবেন আর সুস্থ থাকবেন। স্বাস্থ্যই সম্পদ, কথাটা মনে রাখবেন। আমার এই চ্যানেলে আবার স্বাস্থ্য নিয়ে অনেকগুলো ভিডিও আমি দেই, হার্ট ফেইলিয়ার, হার্ট নিয়ে, এগুলো আমি বই পড়ে পড়ে ভিডিওগুলো করি, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। কারণ এগুলা হার্ট নিয়ে আমার নিজের তিক্ত অভিজ্ঞতা আছে, আমার বেশ কলিগ, আত্মীয় স্বজনের হার্টের প্রবলেম নিয়ে। এই জন্য আমি বাধ্য হয়ে এই বইগুলো কিনেছি, কিনে বইগুলো পড়ে পড়ে বাংলা অনুবাদ করে বলার চেষ্টা করি। জানি না কতটুকু সঠিক বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। এবং এই যে বাংলাদেশে একটা অস্থির সময় আমরা পার করছি, এই অস্থির সময়ে আমাদের উচিত আমাদের জ্ঞান চর্চা করা। জ্ঞান আমাদেরকে আনন্দ দান করে। জ্ঞান একটা শক্তি, জ্ঞান একটা আনন্দ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনায় ল্যাঙ্গুয়েজ ক্লিনিকের পাশেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।